প্রথমে অ্যাঙ্কার, তারপরে সেখান থেকে একজন এন্টারপ্রেনার। এই জার্নিটা কেমন? প্রথম থেকেই কি তোমার বিজনেসের উপর ন্যাক ছিল? পড়াশোনায় খুব ভালো ছিলাম, হয়ে ওঠেনি আর WBCS হওয়াটা, বাট ওটা একটা স্বপ্ন ছিল যে আমি বেশ একটা ওরকম অফিসার কিছু একটা হব। আমার হাজব্যান্ডের প্রচুর নেটওয়ার্ক ছিল, হি ইজ আ ফেমাস ফেস, বাট আই এম টোটালি সেলফ মেড। আমি কিন্তু তার কোনোদিন কোনো নেটওয়ার্ক, কোনোদিন কোনো কিছু সে আমার জন্য করেও নি, আমি ইউজও করিনি। ছোটবেলা থেকেই আমার একটা ইন্সপিরেশন ছিল, আর আমি একটু পাথ ব্রেকিং ওয়েতে চলতে পছন্দ করি। আয়ুর্বেদিক প্রোডাক্টের উপরই কেন জোর দিলে? মার্কেটে প্রচুর কেমিক্যাল প্রোডাক্টস আছে যেগুলো কিনা তোমার একদম খুব ফাস্ট কাজ করে। আয়ুর্বেদা একটু কাজ করতে টাইম নেয়, কিন্তু রুটস থেকে কাজ করে। কেমিক্যাল যেগুলো মেকআপের জিনিসপত্র আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের স্কিন গুলোকে কতটা ড্যামেজ করতে পারে? মার্কেটে এত ধরনের প্রোডাক্ট আছে যেগুলো ক্লেম করে যে তারা কালো থেকে ফর্সা করে দেবে মানুষজনকে, এইটা কতটা সত্যি? আর এখন আমার মনে হয় যে মানুষ কিন্তু ফর্সা খুব একটা চায় না, শুধুমাত্র যে যারা কিনতে পারছে বা যাদের সেই এফোর্ড করার মতো ক্ষমতা আছে তারাই শুধু কিনবে, আর একটা পাড়ার চায়ের দোকানের কাকু কিনতে পারবে না বা কাকিমা কিনতে পারবে না, এটা নয়। সৌন্দর্যটা মানে সবার জন্য হওয়া উচিত। কথায় আছে যে বাঙালিরা নাকি বিজনেস করতে পারে না। বাঙালিরা একটু ওই খেয়ে একটু ভাত ঘুম দেওয়াতে বেশি বিশ্বাসী। বাঙালির ওই মাস গেলে মাইনে আসাটা খুব ইম্পর্টেন্ট বাঙালির কাছে। নার্সারি থেকে যার সঙ্গে আমার একসঙ্গে বড় হয়ে ওঠা পড়াশোনা, তাকেই আমি বিয়ে করেছিলাম। 12 ইয়ার্স আমি সংসার করেছি। আমার 6 বছরের একটা মেয়ে আছে। তো ফেব্রুয়ারিতে আমাদের সেপারেশন শুরু হয় এবং এখন হার্ট ব্রেক টাইম যাচ্ছে। আমি 12 বছর ধরে কোথাও নিজের সত্তাটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম, শুধু কম্প্রোমাইজ করে গিয়ে, শুধু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে, আজ না কাল না পরশু ঠিক হবে, কিছু এমন করি যাতে মন পেয়ে যাব, কিছু এমন করি, এই ট্রাই 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 ট্রাই। ইটস ভেরি ডিফিকাল্ট। তুমি কোনোদিন কাউকে খুশি করতে পারবে না। হেয়ার এবং স্কিন যেটা ডিটোরিয়েট করছে প্রত্যেকটা মানুষের, তার একটাই কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস। একটা ভালো ঘুম আর প্রচন্ড ভালো হাসি আমার মনে হয় সব থেকে বেস্ট টিপস। এর থেকে বেটার টিপস আর কিছু হতে পারে না। স্কিনের জন্য আমি বলবো যে টমেটো, আমি যেটা মাঝে মাঝে করি, তো আমি টমেটো, আলু, শসা এই এবং তার সঙ্গে অল্প একটু বিয়ার। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট ওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা বিজনেস রিলেটেড, বাট এর সাথে থাকবে কিছু হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের অজানা তথ্য, যেগুলো এর আগে তোমরা কোথাও শোনোনি। আর এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝখানে আছে বিজনেস উম্যান মিস সৈনী চক্রবর্তী, যার রিসেন্টলি নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে সৈনী কেয়ার্স বলে, যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবাই এখন মোটামুটি ভালোই চেনে। সো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায়। সো ওয়েলকাম দিদি, কেমন আছো? খুব ভালো। ওকে, আচ্ছা, প্রথমে অ্যাঙ্কার, তারপরে সেখান থেকে একজন এন্টারপ্রেনার। এই জার্নিটা কেমন? মানে প্রথম থেকেই কি তোমার বিজনেসের উপর ন্যাক ছিল? তোমার যে স্ট্রাগল লাইফটা সেটা যদি আমাদের একটু তুলে ধরো। না, মানে অ্যাঙ্কার এন্টারপ্রেনারের মাঝখানে আমি কিন্তু একটা দীর্ঘ টাইম ধরে আমি জব করেছি, চাকরি করেছি। ওকে। তো কোনোদিনই ভাবিনি যে অ্যাঙ্কার হব বা এন্টারপ্রেনারশিপ যাব। গতে বাঁধা মধ্যবিত্ত পরিবার যেরকম হয়, আমার পরিবারও সেরকমই ছিল। পড়াশোনায় খুব ভালো ছিলাম, তো সেক্ষেত্রে পড়াশোনার পর যেটা হয় স্বাভাবিকভাবে আমার খুব ইচ্ছে ছিল WBCS অফিসার হব। তো তার জন্য আমি রাইসও প্রিপারেশন নিয়েছিলাম। তো সেই সময় অনেকগুলো পরীক্ষা ক্র্যাক করিও, কিন্তু তারপরে ইন্টারভিউতে গিয়ে হয়নি, বা যাই হোক হয়ে ওঠেনি আর WBCS হওয়াটা। বাট ওটা একটা স্বপ্ন ছিল যে আমি বেশ একটা ওরকম অফিসার কিছু একটা হব। তো তারপরে যেটা হলো সেটা হলো আমি বিয়ে করে নিলাম। ওকে। এবং বিয়ে করে নেওয়াতে আমার একদম গ্রাফ এখান থেকে এখানে নেমে গেল। তো যে অ্যাম্বিশনটা ছিল, যেটা ছিল ভেতরে, তো সেটার পর বিয়ে করে নেওয়াতে, খুব অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলাম,
তো যার জন্য একটা সংসারের চাপ। তখন কি পড়াশোনার লাইফটা শেষ হয়ে গেছিল? জাস্ট মাস্টার ডিগ্রি, তোমার রেজাল্টও আউট হয়নি। তো আমরা সেম ব্যাচই ছিলাম, ব্যাচমেট, আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। ওকে। তো আমরা বিয়ে করে নিই, ডিসাইড করে নিই যে বিয়ে করে নিতে হবে। তো তারপরে যেহেতু ওর আর্নিং সেক্টরটা ভালো ছিল, সেই জন্য একটা রিস্ক নিয়ে বিয়ে করে নিয়েছিলাম। কিন্তু বিয়ের পরে বুঝতে পারলাম যে দিস ইজ নট মাই লাইফ। ঠিক আছে, আমার অনেক কিছু করার আছে, কারণ আমি খুব ছোটবেলাটা, আমার একদম জন্মটা, আমি বলছি আমার জন্মটা একদম শান্তিনিকেতনে, এবং নাচ শিখতাম, কবিতা লিখতাম। আমি খুব একটা মানে ক্রিয়েটিভ বাড়ি থেকে বিলং করি, বিশেষ করে আমার মায়ের দিকটা পুরো ক্রিয়েটিভ। মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, দিদা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো। তো সেখান থেকে জার্নিটা ওই এসে গেছে, ওই ক্রিয়েটিভ ব্যাপারটা। তো প্রথমে ইচ্ছেই ছিল যে আমি একদম একটা ফিল্মি স্টাইলে ছিল, আমি সারাক্ষণ শাহরুখ খানের মুভি দেখতাম, আর যেসব তখন ট্রেন্ডিং আমাদের ডিডিএলজি টাইপস, কুছ কুছ হোতা হ্যায় টাইপস, এই সমস্ত মুভি দেখতাম এবং প্রচন্ড ফিল্মি ছিলাম। তো কোথাও একটা ইচ্ছা ছিল যে পরবর্তীকালে বেশ গ্ল্যামার ওয়ার্ল্ডে যদি যেতে পারি, মডেল যদি হতে পারি, বা সিনেমা যদি হতে পারি। কিন্তু যেটা হয় যে আমার বাড়ি একদমই সাপোর্টিভ ছিল না সে ব্যাপারে। তো বাড়ি চেয়েছিল যে পড়াশোনায় ভালো মেয়ে, পড়াশোনা করুক, দেন চাকরি করুক, দেন সেটেল লাইফ। তো যাই হোক, তারপর তো আমি মাঝখানে একটা ছন্দপতন ঘটিয়েই ফেলি এবং বিয়ে করে ফেলি। এবং তারপরে আমার মনে হয় যে ফ্রম দ্য ফার্স্ট ডে অফ মাই ম্যারেজ আমি বুঝতে পারি যে আমি যদি চাকরি না করি আমি সার্ভাইভ করতে পারবো না। তো সেই কারণের জন্য আমার চাকরির ক্ষেত্রে পদার্পণ, এবং তারপর বেশ 12 বছরের বিবাহিত জীবনে মোটামুটি 10 বছর চাকরি করেছি। তারপরে একদমই টোটালি আমি লকডাউনের আগে থেকে আমি প্রচুর পলিটিক্যাল শোজ করতাম। যেহেতু কবিতা লিখি, সেই কারণের জন্য কবিতা সোর্সে স্টেজে কবিতা বলতাম, তারপর পলিটিক্যাল প্রচুর শোজ করতাম। তো সেক্ষেত্রে তখন কিন্তু ওটা রেমুনারেশন না নিয়েই করতাম, ওটা ভালো লাগা একটা প্যাশনের জায়গা, সেখান থেকে আস্তে আস্তে করতাম শোজ। তো একদিন মনে হলো যে কেন করছি, মানে এটা আমার রেমুনারেশন নেওয়া উচিত, যে আমি যে এফর্টটা দিচ্ছি, আমি এতক্ষণ 3 ঘন্টা 3.5 ঘন্টা স্টেজে থাকছি, তো আমার এটার জন্য পারিশ্রমিক নেওয়া উচিত। যদিও আমার ব্যাকে চাকরি থাকুক, তবুও আমার এটা নেওয়া উচিত। তো সেখান থেকে অ্যাঙ্কারিং এর জগতে আস্তে আস্তে পদার্পণ। তো আস্তে আস্তে স্টেজ শো শুরু করলাম, শুধু পলিটিক্যাল নয়, তারপর আস্তে আস্তে ওয়েডিং, ওপেন স্টেজ, একদম কর্পোরেট সবকিছুই করতে আরম্ভ করলাম। তো লাগাতার এটা তোমার বেশ 3-4 বছর ধরে করলাম। এটা কোভিড এর আগের থেকে? হ্যাঁ, একদম কোভিড এর আগের থেকে, মানে 2019 থেকে বলতে পারো যে স্টার্ট করেছি। তো তারপরে সাথে সাথে ইচ্ছা ছিল চাকরি ছেড়ে দেবো, এটা একটা মাথায় কোথাও ছিল। এগুলো করার সময় কি হাজবেন্ড সাপোর্টেড ছিল? হ্যাঁ, মোটামুটি। যেহেতু সেও একই তোমার ফিল্ডের, তো হি ইজ এ সিঙ্গার, তো একই ফিল্ডে। তো কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে যে আমার হাজব্যান্ডের প্রচুর নেটওয়ার্ক ছিল, হি ইজ এ ফেমাস ফেস, বাট আই এম টোটালি সেলফ মেড। আমি কিন্তু তার কোনোদিন কোনো নেটওয়ার্ক, কোনোদিন কোনো কিছু সে আমার জন্য করেও নি, আমি ইউজও করিনি। আমি একদমই সেলফ মেড, আমি যেটুকু করেছি একদম নিজের ক্যাপাবিলিটিতে। তো এইভাবে তারপরে শোজ করতে করতে মনে হলো যে ধরো আমাদের যেটা হয়, আমাদের সিজন সেপ্টেম্বর থেকে মার্চ, এবার বাকি সময়টা আমি চাকরি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম যে আর ভাল লাগছে না 10টা 5টা করতে, নিজের কিছু করব। ছোটবেলা থেকেই আমার একটা ইন্সপিরেশন ছিল, আর আমি একটু পাথ ব্রেকিং ওয়েতে চলতে পছন্দ করি। মানে সচরাচর বাঙালি যেভাবে ভাবে, মধ্যবিত্ত বাঙালি যেভাবে ভাবে, আমি সেভাবে ভাবি না, ঠিক আছে? তো আমি একটু পাথ ব্রেকিং ওয়েতে চলতে চাই, তাই জন্য হঠাৎ করে মানে, আর আমার ভেতর থেকেও একটা ইচ্ছে ছিল যে নিজের ব্র্যান্ড হবে, কিছু নিজের জন্য কিছু করবো। তো সেখান থেকে এন্টারপ্রেনারশিপে আসা, এবং সৈনিকে এসে
হাত ধরা। ওকে, আচ্ছা, আয়ুর্বেদিক প্রোডাক্টের ওপরই কেন জোর দিলে? আয়ুর্বেদিক প্রোডাক্টের উপর জোর দিলাম তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এত বেশি কেমিক্যাল, মানে আমি যেহেতু শোজ করি, মানে আমি দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে, তো এই যে এত বেশি মানে স্কিন বা হেয়ারে আমরা আজকাল স্ট্রেটনিং, এত মেকআপ, এত হেভি মেকআপ, সবসময়ই আমরা নিজেদেরকে প্রেজেন্টেবল রাখার জন্য অলওয়েজ একটা স্কিনের ওপর বা হেয়ারের ওপর কন্টিনিউয়াসলি টর্চার করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমিও, ইনক্লুডিং মি অলসো, তো আমিও করছি। তো সেখানে আমার মনে হয়েছে যে একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের যদি আয়ুর্বেদা আসে, কারণ আয়ুর্বেদাটা হয়তো খুব মার্কেটে প্রচুর কেমিক্যাল প্রোডাক্টস আছে যেগুলো কিনা তোমার একদম খুব ফাস্ট কাজ করে। আয়ুর্বেদা একটু কাজ করতে টাইম নেয়, কিন্তু রুটস থেকে কাজ করে, মানে তোমার স্কিন বা তোমার হেয়ারকে একদম রুটস থেকে নারিশ করে একদম সেভাবে ওটাকে তোমার যেটা স্কিনের বা হেয়ারের সমস্যা এটা সেভাবে প্রোটেক্ট করবে। তো সেই জন্য আয়ুর্বেদাতে আসা, আর যেহেতু আমাদের ঐতিহ্য আয়ুর্বেদা, তো এটা অফকোর্স খুব দরকার আয়ুর্বেদিক, কারণ আলটিমেটলি সবাই আমরা কিন্তু আয়ুর্বেদিকের দিকেই যাব। কত আর কেমিক্যাল নেব শরীরে, অলরেডি আমরা কেমিক্যাল ইনটেক করছি অনেক। কেমিক্যাল যেগুলো মেকআপের জিনিসপত্র আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের স্কিন গুলোকে কতটা ড্যামেজ করতে পারে? প্রচুর ড্যামেজ হয়, প্রচুর, মানে ইনফ্যাক্ট আমি আমার স্কিন এবং হেয়ারের অবস্থা দেখেই ডিসাইড করি যে আমাকে এই আয়ুর্বেদিক স্কিন কেয়ারে যেতে হবে। কারণ মানে একটা স্ট্রেটনিং, একটা স্মুথনিং বা একটা আয়রনিং এতটা স্কিনে ড্যামেজ করে, হাইলাইট এতটা স্কিন মানে হেয়ার ড্যামেজ করে, বা স্কিনে এই যে মেকআপ লাগাচ্ছি আমরা, তুমি দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু অলরেডি প্রচুর প্রবলেমস রয়েছে, তো প্রচুর পরিমাণে ড্যামেজ করে দেয়, প্রচুর পরিমাণে। এটা এতটাই ভেতর থেকে ড্যামেজ করে যে তখন আর কিছু করার থাকে না, তখন আবার তোমাকে মানে সেই মানে কি বলবো, একদমই পুরো প্লাস্টিক সার্জারি বা ওই দিকে যেতে হবে, কিন্তু সেটা তো সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। তো যেটা সাধারণ জনগণ এফোর্ড করতে পারবে, যেটা সাধারণভাবে হেয়ার এবং স্কিনকে ভালো রাখতে পারবে, তার জন্য আমার মনে হয় সৈনিক কেয়ার্স খুব ভালো। ওকে, আচ্ছা, কেমিক্যালস বলো বা আয়ুর্বেদিক বলো, মার্কেটে তো প্রচুর বড় বড় ব্র্যান্ড রয়েছে, সেক্ষেত্রে কোনো সময় মনে হয়নি যে তোমার ব্র্যান্ড যখন মার্কেটে আসবে তাদের থেকে অনেক পিছিয়ে পড়তে পারে, সেই ভয়টা কোনো সময় লাগেনি? না, লাগেনি বললে তো হবে না। তো অফকোর্স প্রচুর 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 টাফেস্ট কম্পিটিশন, সবাই অনেকেই আয়ুর্বেদিক নিয়ে কাজ করছে এবং আমার থেকে অনেক তারা মানে অনেক বেশি ক্যাপেবল, অনেক বেশি মার্কেটিং স্ট্র্যাটেজিতে আছে ভালো। কিন্তু কোথাও আমার বিশ্বাস যে সৈনিক কেয়ার্সও ব্র্যান্ড তৈরি করবে, কারণ আমি আমার প্রোডাক্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। ওকে, তো আমার প্রোডাক্ট এখনো অবধি, আমার জাস্ট 4 months রানিং আমার কোম্পানি সৈনিক কেয়ার্স, তো এখনো অবধি যেটুকু রিভিউজ গেছে সবাই কিন্তু প্রচন্ড পরিমাণে উপকৃত। তো এই যে প্রোডাক্টের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি না এবং সেখানে 100% অনেস্টি আছে আমার, তো আই থিঙ্ক যে এটা আমাকে পরবর্তীকালে সেই এফেক্টটা দেবে। আচ্ছা, সৈনিক কেয়ার্স এর প্রোডাক্টের মধ্যে কি কি ভ্যারিয়েন্ট আছে, আর এটা কি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে? এটা একদমই টোটালি ইউনিসেক্স। এবং আমার হেয়ার কেয়ারে এখন অবধি আমার 13টা প্রোডাক্ট আছে এখন অবধি। তো হেয়ার কেয়ারে আমার হেয়ার সিরাম আছে, আমার হেয়ার অ্যালোপেক্স অয়েল আছে, যাদের একদম অ্যালোপেশিয়া ধরনের ফাঁকা হয়ে যায়, একদম চুল উঠে ফাঁকা হয়ে যায়, যাদের অ্যালোপেক্স অয়েল তাদের জন্য রয়েছে। আমার অ্যান্টি ড্যান্ড্রাফ এবং অ্যান্টি হেয়ার ফল, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ড্যান্ড্রাফের আলাদা শ্যাম্পু, হেয়ার ফলের আলাদা শ্যাম্পু, আবার কন্ডিশনিং এর আলাদা জিনিস, তো আমি তিনটেকেই এক জায়গায় মিক্স করেছি, অ্যান্টি হেয়ার ফল এবং অ্যান্টি ড্যান্ড্রাফ এবং কন্ডিশনিং শ্যাম্পু। আর আরেকটা রেখেছি যে যাদের খুব ফ্রিজি হেয়ার, মানে খুব এলোমেলো হেয়ার, যাদের খুব মানে ম্যানেজেবল করতে খুব প্রবলেম হয়, তাদের জন্য একটা প্রোটিন শ্যাম্পু রয়েছে। আর একটা হেয়ার ভাইটালাইজার রেখেছি, যাদের মানে হেয়ার ভাইটালাইজারটা আমি নিজে ইউজ করে দেখেছি যে উইদিন 15 days এর মধ্যে তুমি দেখতে পারবে যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেই জায়গাগুলোতে ছোট ছোট চুল গজাচ্ছে। এটা মানে মিরাকেল,
মানে এটা একদম হেয়ার ফলও কমাবে এবং রিগ্রোথও করবে। এটা আমার হেয়ার কেয়ারের আছে। আর স্কিনের ক্ষেত্রে আছে আমার ভিটামিন সি সিরাম আছে, আমার নাইট ক্রিমটা খুব ভালো। ভিটামিন সি যেহেতু স্কিনে আমাদের ডালনেস, আমাদের রাফনেস এবং আমাদের প্রচুর পিম্পলস, আজকাল আমাদের স্কিনে দেখা যায় যে প্রচুর পিম্পলস মানুষের বেরোচ্ছে, এবং অ্যান্টি এজিং যেটা, যে একটা বয়সের ছাপ অনেকেরই তাড়াতাড়ি পড়ে যায়, তো ভিটামিন সি সিরাম তার জন্য ভীষণ পরিমাণে কার্যকরী। এবং আমার তোমার ক্লিনজার রয়েছে যেটা কিনা বিটসওয়ালা। তো এই বিটস গুলোর মধ্যে ক্লিনজিং দিয়ে একবার সারাদিন কাজ করে আসার পর যে যে প্রফেশনে আছে একবার এসে ক্লিনজার দিয়ে মুখ ওয়াশ করলে একদম ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবে। মানে এটা আমি একদম মানে একদম কি বলবো, একদম হলপ করে বলতে পারি ইনস্ট্যান্ট গ্লো আসবে। আমার ভিটামিন সি ফেস ওয়াশ আছে যেটা কিনা অরেঞ্জ ফ্লেভারের, সেটা তো তোমার প্রচুর মানে গ্লো বাড়ায়। নাইট ক্রিম আছে আমার যেটা কিনা থ্রু আউট ইয়ার্স ধরে যায়। অনেক সময় গরমকালে অনেকে নাইট ক্রিম লাগাতে চায় না, যে ভাবে যে বোধহয় চ্যাট চ্যাট করবে এই করবে, কিন্তু আমার নাইট ক্রিমটা খুব লাইট এবং একদমই ওই চ্যাটচ্যাটে ব্যাপারটা একদমই থাকে না। প্লাস আমার তোমার অ্যান্টি পিম্পলস সিরাম রয়েছে, ব্লেমিশিং ক্রিম রয়েছে। মেইন যেটা আরেকটা সমস্যা আছে পিগমেন্টেশন মানুষের। একটু এজ হয়ে গেলে মানে 30 আপ হয়ে গেলে পিগমেন্টেশনটা একটা প্রচন্ড পরিমাণে প্রবলেম। তো আমার পিগমেন্টেশন ক্রিম ইজ ভেরি মানে একদম জাদুর মতো কাজ করে। তুমি উইদিন 1 সপ্তাহের মধ্যে তুমি দেখতে পাবে যে একদম, অনেকে নিচে তার দাগ হয়ে যায় না, নিচে তার দাগ হয়ে যায়, বিভিন্ন রকমের স্কিনে দাগ হয়ে যায়, তো সেই দাগগুলো একদম হাওয়া হয়ে যাবে একদম। তো এক ফ্রেশনেস আসবে, সবকিছু আসবে। আচ্ছা, তোমার কাছ থেকে আমার একটা জানার জিনিস আছে, সেটা হলো মার্কেটে এত ধরনের প্রোডাক্ট আছে যেগুলো ক্লেম করে যে তারা কালো থেকে ফর্সা করে দেবে মানুষজনকে, এইটা কতটা সত্যি? দেখো, স্কিন কালার খুব একটা চেঞ্জ করা যায় না, ঠিক আছে? তো আমরা যার যেটা স্কিন টোন সেখান থেকে খুব ফর্সা হওয়া মানে ইটস নেক্সট টু ইম্পসিবল। আর এখন আমার মনে হয় যে মানুষ কিন্তু ফর্সা খুব একটা চায় না, মানুষ নিজের স্কিন টোনটার উপরে গ্লোনেস বা মানে আরো বেশি ক্লিন ব্যাপারটা বেশি করে চায়। তো ফর্সা, হ্যাঁ একটা টাইমের পর ফর্সা হয় যদি রেগুলার ইউজ করা যায়, রেগুলার স্কিন কেয়ার করা যায়, তাহলে কিন্তু অনেকটা। ডিট্যানিং ক্রিম আছে আমার 7 in বিউটি ক্রিম আছে, তো সেগুলো কিন্তু অনেকটা, যেটা আলগা ট্যান পরে বা আলগা একটা আমাদের ব্ল্যাক শেডস আসে, সেটা কিন্তু রিমুভ হয়ে যায়, সেটা সম্ভব। আচ্ছা, তুমি যে প্রোডাক্ট গুলোর কথা বললে, সেই সেম প্রোডাক্ট তো অন্য কোম্পানিরও আছে, অন্য ব্র্যান্ডেরও আছে, সেক্ষেত্রে একটা প্রাইসটাও অনেকটা বড় ম্যাটার করে। তো ওই প্রাইস থেকে তোমার প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কতটা? আমি খুবই খুবই রিজনেবল প্রাইস রেখেছি, যাতে সব ধরনের মানুষ, শুধুমাত্র যে যারা কিনতে পারছে বা যাদের সেই এফোর্ড করার মতো ক্ষমতা আছে, ভগবান যাদেরকে দিয়ে পাঠিয়েছেন, তারাই শুধু কিনবে। আর একটা পাড়ার চায়ের দোকানের কাকু কিনতে পারবে না বা কাকিমা কিনতে পারবে না, এটা নয়। সৌন্দর্যটা মানে সবার জন্য হওয়া উচিত। তো আমি এটাতে বিলিভ করি, যাতে সেই কারণের জন্য আমি আমার প্রাইস লিস্টটা খুবই কম রেঞ্জে রেখেছি, যাতে কিনা সবাই সেটা কিনে এফোর্ড করে নিজেকে সুন্দর করতে পারে। আচ্ছা, কথায় আছে যে বাঙালিরা নাকি বিজনেস করতে পারে না, এই কথাটার সাথে কতটা বেশি সম্মান? এটা আমি মানে মানি তো, কারণ বাঙালিদের যেটা প্রবলেম আমার মনে হয় যে বাঙালিরা একটু ওই খেয়ে একটু ভাত ঘুম দেওয়াতে বেশি বিশ্বাসী দেন কিনা। বাঙালিদের একটা প্রবলেম যেটা আমার মনে হয় যে বাঙালিরা সবকিছুতেই একটা ভয়, এটা করব তাহলে এটার আবার লোকে কি বলবে, এটা করলে মানে একটা মেয়ে বিজনেস করছে, একটা ছেলে বিজনেস করছে, ও আচ্ছা লোকে যদি বলে যে তোমার ছেলে কি করে, তোমার ছেলে অ্যাঙ্কারিং করে, তোমার ছেলে বিজনেস করে, তোমার ছেলে গান গায়, তাছাড়া কি করে? এই যে একটা বাঙালির মেন্টালিটিতে ঢুকে গেছে যে কোথাও গিয়ে একটা চাকরি করতেই হবে, ইউনিক কিছু করার যে বাঙালির যে একটা ইন্টেনশন নেই, কোথাও হারিয়ে যাচ্ছে বাঙালির সেই সাহসটাও নেই যে অত টাকা, হ্যাঁ মানে প্রফিট লস তো হবেই,
কিন্তু আমি যে রিস্ক নেব, একটা জীবনে একটা টাইমে এসে একটা রিস্ক নিতে হয়, সেই রিস্কটা নেওয়ার সাহস বাঙালির নেই। বাঙালির ওই মাস গেলে মাইনে আসাটা খুব ইম্পর্টেন্ট বাঙালির কাছে। একদম। তো সেই কারণের জন্য বাঙালির ওই বিজনেসে প্রথম 18 মাস আমরা বিজনেসে কিছু দেখতে পাই না। এই যে ধৈর্য ধরে 18 মাস বসে থাকা, এটা বাঙালির পক্ষে খুব ডিফিকাল্ট। বাঙালির ওই মাসের 1 তারিখে মাইনে না আসলে ঠিক মানে ওটা ঠিক হজম হয় না। তো বড় কিছু ভাবা বা এটা 5 বছর বাদে গিয়ে আমাকে এই এই স্যাক্রিফাইসের জন্য আমি 5 বছর বাদে গিয়ে কি পেতে পারি, সেটা বাঙালি চিন্তা করে না। পাথ ব্রেকিং কখনো বাঙালি চিন্তা করে না। আগে চিন্তা করতো, আগেকার বাঙালি চিন্তা করেছেন, এবং আমাদের এরকম উদাহরণ প্রচুর মানুষ রয়েছেন যারা চিন্তা করেছেন। কিন্তু এখন গিয়ে কোথাও মানুষ খুব স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে, মানে লাইফ যেদিকে নিয়ে যাচ্ছে সেরকম ভাবে কোনো রকমে চলে গেলেই হলো, এরকম একটা ব্যাপার। তো নিজেরও সাহস নেই, আর কেউ করতে গেলে তাকেও কোনোভাবে সাহস দিয়ে যে একটু ইন্সপায়ার করা, সেটা করে না। তাকে আরো কিভাবে ডিমোটিভেটেড করা যায় তার চেষ্টা করে। তো এই বাঙালির এই মানে পেছন থেকে টেনে ধরার টেন্ডেন্সি যতদিন থাকবে, বাঙালি বিজনেসে কিছুই করতে পারবে না। ওকে, আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে গেল, অ্যাঙ্কারিং হিসেবে তুমি যত বছর কাজ করেছো, অ্যাঙ্কার যতদিন ছিলে বা এখনো যদিও আছো, সেক্ষেত্রে সবসময় তো বাঙালিদের মধ্যে একটা লোকিবাজি টাইপের চলতে থাকে। ওখানে কেমন অসুবিধা ফেস করতে হয়েছে তোমার ইন্ডাস্ট্রিতে? প্রচুর ফেস করেছি। বিশেষ করে মানে মেয়েদের থেকে তো আমার যারা কন্টেম্পোরারি রয়েছে, যারা ফিমেল অ্যাঙ্কার, তাদের থেকে তো পেয়েছি জানা শো ক্যান্সেল করে দিয়েছে, নিজে গেছে সেখানে, এরকম হয়েছে। অর্গানাইজারকে বলেছে না, ও ভালো শো করতে পারে না, ঠিক আছে, ওকে ওকে নেবেন না, এরকম তো আছে। প্রচুর কম্প্রোমাইজের অফার্স এসেছে আমার কাছে। এটা তো কমন জিনিস একটা, প্রচুর। কিন্তু আমি এখন অবধি বলতে পারি যে আমি আই হ্যাভ নেভার ডান এনি কম্প্রোমাইজ। যেটুকু আমি করেছি আমার নিজের ক্যাপাবিলিটিতে, এবং খুব সহজে মানুষকে আমি না বলতে জানি, এবং সেটা এর জন্য আমার একটুখানি ব্যাড, আমার প্রতি লোকের একটুখানি ভাবে যে আমি ভীষণ অহংকারী, ভীষণ অ্যারোগেন্ট, কিন্তু কিছু করার নেই। কারণ আমি ওই জায়গাটাতে একদমই কোনো রকম ভাবে আমি ওটাকে যাব না। আমার তার জন্য প্রচুর ওঠার কোনো ইচ্ছা নেই আমার। তো এটা আমাকে ফেস করতে হয়েছে, প্রচুর অর্গানাইজারের থেকেও ফেস করতে চাই, মানে টিল ডে, মানে আজকের ডেট অবধিও আমাকে প্রচুর এরকম অফার্স আসে। আমি জাস্ট আনসিন করে ডিলিট করে বেরিয়ে যাই। যার ট্যালেন্ট দরকার, যার কাজ দরকার, সে ঠিক আমাকে খুঁজে নেবে, আর যার দরকার নেই তার কাজ করার আমার দরকার নেই। আচ্ছা, এখনের টাইমে দাঁড়িয়ে বিজনেসটাকে আর অ্যাঙ্কার হিসাবে এই দুটোকে কিভাবে ব্যালেন্স করে চলছো? এখন এই টাইমে দাঁড়িয়ে শোজ তো অফকোর্স এখন একটু বেছে করি। আগে যেমন প্রচুর শোজ করতাম, প্রচুর মেদিনীপুর মাচা ধরনের শো প্রচুর করতাম। এখন একটুখানি দেখে নিয়ে, একটুখানি ভেবে নিয়ে যে এর মানে এই শো করে কি হবে, বা কতটা এফেক্টিভ, বা কতটা ভালো জনতা ওখানে আছে, কতটা আমার নিতে হবে, এরকমও শোজ এর অফার মানে করে দেয় লোকজন, অর্গানাইজাররা করে দেয় যে এই ড্রেস কোডই যেতে হবে। এসব বাদ দিয়ে মানে এখন আমি আমার মার্জি চালাই, এটা বলতে পারি। ওকে। তো আর বিজনেস নিয়ে ঘুমাচ্ছি, বিজনেস নিয়ে উঠছি, বিজনেস নিয়ে সবকিছু করছি, তো হয়ে যাচ্ছে ম্যানেজ, কোনো অসুবিধা নেই। আর আমি খুব ম্যানেজ করতে খুব এক্সপার্ট, মানে আমি খুব মাল্টিটাস্কিং। তুমি কি একাই এখন বিজনেস, না তোমার আন্ডারে কোনো স্টাফ আছে? না, আমার আন্ডারে 2 জন আছে স্টাফ। ওকে। আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে তোমার ইন্সপিরেশন কে ছিল? বিজনেসের ক্ষেত্রে আমার সব থেকে বড় ইন্সপিরেশন আমার বাবা। ওকে। তো আমার বাবা যেহেতু সেলস লাইনে ছিলেন, তো বাবা অনেক কোম্পানিজের সাথে বিজনেস করেছে, মার্কেটিং দেখেছে। কিন্তু যেটা হয়, সবাই বাবাকে ইউজ করে নিয়েছে, কিন্তু বাবাকে সেই নামটা দেয়নি। তো তখন থেকে বাবার একটা ইচ্ছা ছিল, আমরা 2 বোন, যে কোনো একজন বিজনেস করবে। তো অনেক দিন তো যখন আমি চাকরি করতাম, বাবা সবসময় বলতো যে একটা বিজনেস করতে হবে, একটা বিজনেস করতে হবে। কাজে আমার বিজনেসটা হয়তো গিয়ে, বা আমার বাবার বিজনেস নিজেকে হয়তো শেষ বয়সে এসে প্রতিষ্ঠিত করার একটা জায়গা বলতে পারেন। এবং আমার
খুব কাছের একজন বন্ধু, যে কিনা আমার ইন্সপিরেশন। ওকে, আচ্ছা, এখনের টাইমে দাঁড়িয়ে বিজনেসের ক্ষেত্রে তোমাকে তোমার ফ্যামিলি কতটা সাপোর্ট করছে? এখনের টাইমে দাঁড়িয়ে আমার ফ্যামিলি জয়েন্ট, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যে এরকম হয় আমার কোনো আইডিয়া ছিল না। তো যখন থেকে আমি সাকসেসফুল হতে আরম্ভ করলাম, যখন থেকে আমি প্রচন্ড পরিমাণে আমার মুখ দেখাতে আরম্ভ করলাম, আমার সেটা অ্যাঙ্কারিং এর সোর্সেই হোক বা যাই হোক, তো টুকটাক মডেলিংও করেছি, তো আমার ফ্যামিলি আমাকে একদম বয়কট করা আরম্ভ করলো, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, ইভেন আমার নিজের দিদি পর্যন্ত। ওকে, তো তাদের কাছে এটা প্রচন্ড পরিমাণে একটা খুব ধাক্কা, যে আমাদের বাড়ির মেয়ে এরকম। তো যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে এখন বিজনেসের ক্ষেত্রে আমার আমার ফ্যামিলি এখন খুব ছোট হয়ে গেছে, আমার বাবা মা আমার মেয়ে, তো তারা প্রচন্ড হাজবেন্ড পরিমাণে এখন নেই? না। ওকে, তো তারা আমাকে প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করে, প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করে, এবং তাদের জন্যই আমি বেঁচে আছি, সৈনিক কেয়ারও বেঁচে আছে। ওকে, আচ্ছা, লাইফে কোনোদিনও ব্রেকআপ হয়েছে, মন ভেঙেছে? ভেরি রিসেন্টলি। ওকে, তো কারণ আমি এখন যে সময় তোমার সাথে বসে ব্রডকাস্টে কথা বলছি, সেটা আমার ডিভোর্স সেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, তো আমার নার্সারি থেকে যার সঙ্গে আমার একসঙ্গে বড় হয়ে ওঠা, পড়াশোনা, তাকেই আমি বিয়ে করেছিলাম। 12 ইয়ার্স আমি সংসার করেছি, আমার 6 বছরের একটা মেয়ে আছে। তো ফেব্রুয়ারিতে আমাদের সেপারেশন শুরু হয় এবং এখন হার্ট ব্রেক টাইম যাচ্ছে। এই টাইমটাকে নিজেকে কতটা সামলাতে পারছো? ও গড, এই টাইমটা মানে খুব 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 ডিফিকাল্ট টাইম। প্রথম ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি, ফার্স্ট সাইন অবধি আমি তো কিছু করতেই পারিনি। তো প্রচন্ড শকে চলে গেছিলাম, মানে ইনফ্যাক্ট আমি কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। মানে আমি মানে আমাকে দেখলে চেনা যাচ্ছিল না, মনে হচ্ছিল অন্য কেউ। তো তারপর অফকোর্স আমার মেয়ে আছে, তো তার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে, এবং এতগুলো মানুষের, সৈনিক কেয়ার্সকে যারা ভালোবাসে, আমার যারা অ্যাঙ্কারিং দেখতে ভালোবাসে, সেই মানুষগুলোর জন্য আমাকে আবার ব্যাক করতে হয়েছে। এখন ঠিক আছে, এখন নিজে অভ্যস্ত হয়ে গেছি, এখন এই একা থাকাটাতেই মানে খুব ভালোভাবে আছি। ওকে, মানে লাইফে তো প্রতিটা মানুষেরই কোনো না কোনো টাইমে এই টাইম পিরিয়ডটা আসে। তা সেক্ষেত্রে তোমার মতন যারা আরো পুরো ভারতবর্ষ জুড়ে বা পুরো পৃথিবী জুড়ে প্রতিটা মানুষ যারা এই টাইমটা দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, যে বি বোল্ড, কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না। আমাদের ইন্ডিয়াতে যতই আমরা 2024-এ দাঁড়িয়ে থাকি না কেন, কোথাও মেয়েদেরকে একটা দাসী হিসাবে দেখা হয়। সে যতই যে যাই বলুক না কেন, মেয়েদেরকে সবসময়তেই সবকিছুতে বাধা দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো প্লিজ, আমি সমস্ত যে আমার এই ব্রডকাস্টের মাধ্যমে যে সমস্ত মেয়েরা মনে করছে যে তারা ভালো থাকছে না, ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র অত্যাচারের শিকার হচ্ছে তা নয়, আমি মানসিকভাবে ভালো নেই তার সাথে। তো প্লিজ সেই টক্সিক সম্পর্কগুলোকে প্লিজ এগিয়ে নিয়ে যেও না, এবং বেরিয়ে আসো সেখান থেকে ইন্ডিপেন্ডেন্টলি, নিজে থেকে, একা থেকে ভালো থাকো। পরবর্তীকালে যদি তোমার মনে হয় কারোর সাথে থাকতে ইচ্ছা হবে, ইউ ক্যান গো ফর ইট, বাট ওই টক্সিক সম্পর্ককে মানে যত টানবে তত জীবন মানে আরো তোমাকে খুব খারাপ, খুব খারাপ, মানে তুমি নিজের আর কিছু, নিজের সত্তাটাকে কোথাও হারিয়ে ফেলবে। আমি 12 বছর ধরে কোথাও নিজের সত্তাটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম, শুধু কম্প্রোমাইজ করে গিয়ে, শুধু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে, আজ না কাল না পরশু ঠিক হবে, কিছু এমন করি যাতে মন পেয়ে যাব, কিছু এমন করি, এই ট্রাই 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 ট্রাই, ইটস ভেরি ডিফিকাল্ট। তুমি কোনোদিন কাউকে খুশি করতে পারবে না। তো এটার জন্য আমি সবাইকে বলবো যে প্লিজ ডোন্ট গো ফর কম্প্রোমাইজ, ডোন্ট গো ফর স্যাক্রিফাইস, ইটস ইয়োর লাইফ, ইয়োর ড্রিম। তো নিজের ড্রিমে বাঁচো। আচ্ছা, এখানে কি অনেকটা বেশি কাজ করেছে, যেহেতু তোমরা দুজনেই গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিলে, সেক্ষেত্রে কি
গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারাই কাজ করে বা যারা লাভ ম্যারেজ করে থাকে, তা সেক্ষেত্রে কি ভবিষ্যতে গিয়ে এইগুলো প্রবলেম আসে? তাদের কমন জিনিস হয়ে গেছে এটা একটা? তা সেটা খুব একটা প্রবলেমের কারণ নয়, কিন্তু প্রবলেমের কারণ বলতে পারো যে থার্ড পার্টি হয়তো তার পরিবার চায়নি আমার সাথে বিয়ে হোক, তার পরিবার হয়তো ভেবেছিল যে একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ের থেকে হয়তো অনেক বেটার আমার ছেলে ডিজার্ভ করে। ওকে। তখন তো আর আমি এত ভালো জায়গায় ছিলাম না, তো এটা হতে পারে। তো সেই কারণের জন্য হয়তো টেকেনি, যেটা টেকার নয় সেটা টিকবে না। আচ্ছা, তোমার বিজনেস মডেলটা কি ধরন? আমার বিজনেস মডেল হচ্ছে সৈনিকেস সৈনিকেস সৈনিকেস, সব জায়গায় যেন সৈনিকেসটা একদম মানে সবার মুখে মুখে, আমজনতার মুখে যেন সৈনিকেস ছড়িয়ে যায়। এটা কি কেউ ফ্র্যাঞ্চাইজি হিসাবে নিতে পারবে? অফকোর্স নিতে পারে, যদি যদি সে চায় তো অফকোর্স নিতে পারে। আমি ফ্র্যাঞ্চাইজিতে তো অফকোর্স যাবো এখনই, সবে তো 4 মাস হয়েছে। অফকোর্স আমি আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজি মডেল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার ডিস্ট্রিবিউটর থাকবে এবং সেটা পরবর্তীকালে সেটা অল ইন্ডিয়া বেসিসে যাবে এবং সেভাবে আশা করছি, ফিঙ্গার ক্রস। ওকে। আচ্ছা, যেহেতু এখন শার্ক ট্যাঙ্ক চলছে, ইন্ডিয়া না বাংলাদেশেও এখন নতুন চালু হয়েছে, সেক্ষেত্রে শার্ক ট্যাঙ্কে কি যাওয়ার ইচ্ছা আছে? হোপসো, নিশ্চয়ই যাব। ওকে। আচ্ছা, এখন সৈনী চক্রবর্তী কতটা ভালো আছে পার্সোনাল লাইফে? খুব ভালো আছে, যেটা একদম মানে অনেক দিন ধরে চেয়েছিলাম যে শুধু নিজেরটুকু ভাববো। সবাই অফকোর্স সবাইকে নিয়ে আছি, কিন্তু কোথাও গিয়ে সোহিনী চক্রবর্তী হারিয়ে যাচ্ছিল। তো এখন গিয়ে এসে আলটিমেটলি সোহিনী চক্রবর্তী ফিরে এসেছে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় একটা পাওয়া, একটা পিস, যেটা আমার কোথাও হারিয়ে গেছিল। খুব ক্যাওটিক লাইফ ছিল আমার, তো সেখান থেকে আমি এখন আস্তে আস্তে একটা মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছিল আস্তে আস্তে, সেখান থেকে সেখান থেকে এখন একটা পিসফুল লাইফে আমি এখন বিলং করছি। তো সারাদিন কাজের পর আমি যে কমপ্লেক্সটায় থাকি, সেখানে এত বেশি নেচার ওরিয়েন্টেড, যখন বারান্দায় দাঁড়াই একদম চারিদিকে ভেরি, আমরা যেহেতু মফস্বল এলাকায় থাকি, চারিদিকে ভেরি, আকাশের তারা দেখতে পাই, প্রচুর হাওয়া। আমি 9th ফ্লোরে থাকি, তো প্রচুর হাওয়া, আর একটা ইয়েলো লাইট জ্বালিয়ে রাখি, মেয়ে তো আছে। তো এই যে ফিরে এসে একটু ওয়েব সিরিজ দেখা, একটু একটু কিছু সবকিছু নিয়ে একটু পড়াশোনা করা, একটু কবিতা লেখা, একটু বই পড়া, এই যে নিজের সোহিনী চক্রবর্তী নিজের যে সময়টা, সেটা এখন পেয়ে এখন খুব ভালো আছে। নিজের সত্তাটাকে এখন ফিরে পেয়েছে একদম পুরোপুরি ভালো। এখন মা বাবা কতটা সাপোর্ট? প্রচন্ড পরিমাণে। মা বাবা ইজ মানে আমার সবকিছু। মা বাবা প্রচন্ড পরিমাণে সাপোর্টিভ, প্রচন্ড। বিশেষ করে আমার বাবা তো মানে খুবই, মানে বাবা চিরকালই খুব ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হবে এবং নিজের সে থাকবে, কারোর ওপর ডিপেন্ডেন্সি থাকবে না, নিজের একটা ব্র্যান্ড থাকবে, নিজের একটা থাকবে। তো আমার বাবা চরম নারীবাদী, একদম ছেলেদেরকে খুব একটা মানে নিজে পুরুষ মানুষ হিসাবেও কিন্তু অলওয়েজ মেয়েদেরকে বেশি সাপোর্ট করেন। তো এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। ওকে। আচ্ছা, তোমার ব্র্যান্ডের ক্ষেত্রে মার্কেটিংটা কতটা বেশি ম্যাটার করে একজন বিজনেসম্যান হিসেবে? দেখো, বিজনেসম্যান হিসেবে আগে মার্কেটিং এর কথা এখন চিন্তা করলে আগে আমার মনে হয় যে আগে ব্র্যান্ড ভ্যালুটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। তো সোহিনী কেয়ার সবে লঞ্চ হয়েছে 4 মাস হলো। তো আগে আমি ব্র্যান্ডিং, যে সবাই আমাকে চিনছে, কারণ আমি হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার নিয়ে কাজ করি, আগে আমার ওপর ট্রাস্ট বিল্ড করাটাই এখন বেশি জরুরি। দেন একবার যদি ট্রাস্ট বিল্ড হয়ে যায় এবং একবার যদি মানুষ উপকৃত হয় আমার প্রোডাক্টস দিয়ে, তো অটোমেটিকলি মার্কেটিংটা আস্তে আস্তে চ্যানেলাইজ হয়ে যাবে। এবং অফকোর্স আমাদের আমার এবং আমার যারা টিম রয়েছে, ডিজিটাল পার্ট যারা দেখছে এবং
আমার বাবা যেহেতু সেলস লাইনে ছিলেন, তার একটা মার্কেটিং সম্বন্ধে হিউজ আইডিয়া আছে। এবং আমি আমার যারা ম্যানুফ্যাকচারার রয়েছে তাদের সঙ্গে সবার সাথে একটা টিম ওয়ার্ক, সারাক্ষণ নিয়ে কথা বলা, কিভাবে আরো এটাকে ব্রডার অ্যাসপেক্টে নিয়ে যাওয়া যায়, এবং কিভাবে আমরা আরো মার্কেটিং কি করলে কোনটা দরকার বেশি, এই মুহূর্তে কোনটার উপর বেশি জোর দেওয়া উচিত, এটা কন্টিনিউয়াসলি স্ট্র্যাটেজি চলতেই থাকে। ওকে, আচ্ছা, স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের উপর মেন কাজ করছো তুমি। সেক্ষেত্রে আমাদের দর্শকদের বলো বা ছেলে মেয়ে সবাইকে যদি তুমি কোনো একটা টিপস দিতে চাও, কি কি টিপস দিতে চাও? প্রথমত হচ্ছে স্কিন হেয়ারের তো প্রোডাক্টস পরে লাগাবে, আগে ভেতর থেকে নিজেকে সব সময়, যেটা আমাদের মেইন সমস্যা হেয়ার এবং স্কিন যেটা ডিটোরিয়েট করছে প্রত্যেকটা মানুষের, তার একটাই কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস। আমরা সবাই প্রচন্ড পরিমাণে স্ট্রেস লাইফ লিড করি। তো একটু যদি স্ট্রেসটাকে যদি একটু সরিয়ে আমরা যদি একটু নিজের সাথে বা আমাদের খুব কাছের মানুষগুলোর সঙ্গে, সেটা ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বা ভাই বোন হতে পারে, বা নিজের সন্তান হতে পারে, তো এদের সঙ্গে যদি একটু লাভ টাইম, অনেক সময় পেটসদের সঙ্গেও কিন্তু খুব ভালো একটা রিলেশন বন্ডিং তৈরি হয়। আর একটু নেচার, আমি সবসময় সবাইকে বলি যে একটু নেচারের কাছাকাছি, একটু আকাশ দেখবো, একটু গাছের পাতাগুলো নড়ছে সেগুলো দেখবো, একটু জল বয়ে যাচ্ছে সেটা দেখবো, একটু বৃষ্টিতে ভিজলাম, একটু নিজের মানে আমাদের একটু ঘাসের ওপর দিয়ে হাঁটলাম, একটু মেডিটেশন করলাম, একটা ভালো ঘুম আর প্রচন্ড ভালো হাসি আমার মনে হয় সব থেকে বেস্ট টিপস। এর থেকে বেটার টিপস আর কিছু হতে পারে না। মানে মানুষ এখনকার টাইমে দাঁড়িয়ে তো হাসাটা খুব জরুরি, হাসাটা জরুরি। তারপরে এখন তো সবাই বেশিরভাগ ডিপ্রেশনে চলে যাচ্ছে বা অনেক স্ট্রেস নিয়ে ফেলছে কাজের লাইফে। অফকোর্স সবাই, ইনফ্যাক্ট আমিও ডিপ্রেশনে গেছিলাম, আমিও মানে ডিপ্রেশনে গিয়ে আমিও কিন্তু থেরাপি করিয়েছি, আমি ওষুধ খেয়েছি, কিন্তু আস্তে 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 নিজেকে ওখান থেকে বার করেছি যে না, একটা লেভেল অব্দি ডিপ্রেশনটা ঠিক আছে। নিজের ডিপ্রেশন, আমি সবসময় সবাইকে বলি, যতই থেরাপি করাই, যতই কিছু করি না কেন, যতক্ষণ নিজের ভেতর থেকে আমি নিজেকে কাউন্সিল না করব, কাউন্সিলিংটা নিজেকে করতে হবে যে আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকতে হবে, কারণ আমি ভালো থাকলে আমার চারপাশের যে মানুষগুলো রয়েছে তারা ভালো থাকবে। তো এইটা যতক্ষণ না নিজের মধ্যে আনবো ততক্ষণ পর্যন্ত কিন্তু যতই থেরাপি করাই ডিপ্রেশন থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হাসি আর ঠিকঠাক ঘুম কতটা আমাদের চেহারাতে গ্লো আনতে পারে? প্রচুর প্রচুর। এইটা এখন আমি যদি একটু খিলখিলি হেসে উঠি, তুমি যদি হেসে ওঠো, তুমিও দেখবে এক্ষুনি গ্লো এসে যাবে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে তোমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি এখনকার জেনারেশন জেনজিরা ব্যবহার করে, তাদের কতটা লাভ হবে? যদি কেমিক্যাল না ব্যবহার করে আয়ুর্বেদিক ব্যবহার করে, তাদের তো খুবই লাভ হবে। তার কারণ হচ্ছে যে আমাদের এই জেনজি যে জেনারেশন, তাদের অটোমেটিকলি তাদের পিসিওডি বলো, ওভারওয়েটিং বলো, বা জাঙ্ক ফুড খাওয়ার জন্য বলো, অলরেডি স্কিন হেয়ারের প্রবলেম তাদের শুরু হয়ে গেছে, এবং অতিরিক্ত পরিমাণে স্কিনের ওপর অত্যাচার চলছে। চুল পেকে যাচ্ছে এখনকার প্রচন্ড পরিমাণে হচ্ছে। তো এটা তো কিছু তো আটকানো যাবে না, তো তারা তো অফকোর্স তাদের লাইফ লিড করবে। তো সেখানে দাঁড়িয়ে যদি একটু আমরা যদি আয়ুর্বেদিকের দিকে আসি, আয়ুর্বেদিক যদি একটু হেয়ার কেয়ার স্কিন কেয়ার গুলো করি, তাহলে আমার মনে হয় যে আমরা রুটস থেকে খানিকটা হলেও জিনিসটাকে ইমপ্রুভ করতে পারবো। তাহলে পরবর্তীকালে গিয়ে এই যে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি চুল পেকে যাওয়া, চুল উঠে যাওয়া, স্কিনে প্রচুর দাগ হয়ে যাওয়া, র্যাশেস, পিম্পলস, এই সমস্ত কিছু থেকে আমরা খানিকটা হলেও রুটস থেকে, যেহেতু ওটাকে মানে একদম এফেক্টটা রুটস থেকে হয়, তো একটু টাইম টেকিং, বাট ওটা কিন্তু এফেক্টিভ ফর লং রান। ওকে, আচ্ছা, নেক্সট 5 ইয়ার্সে সৈনিক গ্যাসকে কোথায় দেখতে চাও? একদম টপে, একদম সবার মুখে মুখে সৈনিক গ্যাস ছড়বে। আচ্ছা, এটা গেল যারা প্রোডাক্ট ব্যবহার করবে। যারা ধরো প্রোডাক্ট ব্যবহার করতে চায় না কোনো রকম, সে আয়ুর্বেদিক হোক বা কেমিক্যাল হোক, সেক্ষেত্রে তারা বাড়িতে কি কি রেমেডির মাধ্যমে নিজেকে ঠিকঠাক রাখবে, যত্নটা করবে নিজের শরীরে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু ঘুম থেকে উঠে ভালো করে একটু মুখে মানে বারবার করে প্রচুর, প্রথমে হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে, প্রচুর জল খাওয়াটা ইজ ভেরি মাচ নিডেড। ঠিক আছে,
জল প্রচুর পরিমাণে খেতে হবে, স্কিনে বারবার করে জলের ঝাপটা দিতে হবে, ঠিক আছে? এটা গেল। সকালবেলা যদি একটু গরম জলে লেবু মধু খাওয়া যায় তাহলে স্কিনটা ভালো থাকে। একটু যে কোনো একটা ফল যদি আমরা সারাদিনে খেতে পারি তাহলে সেটা ভালো এফেক্ট দেয়। এছাড়া হেয়ারের জন্য টক দই, ডিম এগুলো ইউজ করতে পারে, তাহলে স্কিন অনেক সময় হেয়ার ফল এবং জবা ফুল, এগুলো একদম বেসিক। জবা ফুলটা কিভাবে ইউজ করবো? জবা ফুলটা গাছ থেকে করে জাস্ট পেস্ট করেই ওটা একটু রুটস এর মধ্যে যদি লাগিয়ে দেওয়া যায়। রাইস ওয়াটার অনেকে বাড়িতে বানাতে পারে, তো রাইস ওয়াটারও চুলের ক্ষেত্রে খুব ভালো করে, হেয়ার ফল হবে না এরপর? একদমই হবে না। তো এগুলো। আর স্কিনের জন্য আমি বলবো যে টমেটো, আমি যেটা মাঝে মাঝে করি, তো আমি টমেটো, আলু, শসা এবং তার সঙ্গে অল্প একটু বিয়ার, যদি কেউ এফোর্ড করতে পারে করলো, আর না করতে পারলে করলো না, সেটা দিয়ে যদি আমরা একটু স্কিনটাকে মাসাজ করি তো ইনস্ট্যান্ট গ্লো আসে। তো এটা একটা খুব ভালো রেমেডি। অ্যালকোহলটা কিসের কাজে লাগে এখানে স্কিনে? বিয়ারটা খুব অ্যালকোহল যদি একটু অল্প পরিমাণে ইউজ করা যায় না, তো গ্লো বা যেটা আমাদের মানে একদম স্কিন রাফ হয়ে গেছে যাদের, ব্লিচিং এর কাজ করে অ্যালকোহল প্রচন্ড পরিমাণে, ব্লিচ করে, তো স্কিনের ট্যানিং ভাবটা উঠিয়ে দেয়। তো এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এত তো লাইফে তোমার ওঠানামা এসছে, তা সেক্ষেত্রে ভগবানে তুমি কতটা বিশ্বাস করো? ভগবানে ওরকম ভাবে আমি ঠিক মূর্তি পুজোয় বিশ্বাসী নই, ঠিক আছে? আমার বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় এবং 70 বছরের পুরনো দুর্গাপুজো, আমি কিন্তু খেয়েও অঞ্জলি দিয়েছি, ঠিক আছে? তো আমি মনে করি যে ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। আমি কাজে বিশ্বাসী। আমি শুধু ভগবানকে সারাক্ষণ পুজো করে গেলাম আর অসহায় মানুষদের পাশে যখন ঠিক সময় দাঁড়ানো উচিত, অসহায় বা কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ালাম না, তাহলে ওরকম পুজো করার কোনো মানে হয় না, ঠিক আছে? তো আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি যে যতটা মানুষের মানে ভালো টাইমে না থাকতে পারি, বিপদে আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, এবং খুব খুব প্রবলেমের মধ্যে কেউ থাকলে অ্যাটলিস্ট আমাকে এসে ফোন করে বা কল করে যদি ভালো থাকে, আমার মনে হয় সেটা মূর্তি পুজোর থেকে অনেক বেটার। ওকে। আচ্ছা, লাইফে কোনোদিনও কিছু আজব কিছু ঘটেছে যেটা তোমার মাইন্ডে ছিল না, মানে এটা হতে পারে না সেটাও হয়েছে? হতে পারে না সেটা হয়েছে মিন্স আমার সোহিনী কেসটাই বলতে পারি, যে আমি কোনোদিন মানে লাস্ট মোমেন্টে আমার মানে যারা ইন্টেরিয়ারের কাজ নিয়েছিল তারা লাস্ট মোমেন্টে আমাকে ডুবিয়ে দিয়েছিল। তো আমার এদিকে পোস্টার ছাপানো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সব হয়ে গেছে, স্টোর ওপেনের দিন। তো আমি জানি না দুদিনের মধ্যে কিভাবে আমি কমপ্লিট করেছি, আই ডোন্ট নো, বাট কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমার মধ্যে এসে গিয়েছিল, আমি দুদিনের মধ্যে কমপ্লিট করে আমি কিন্তু নামিয়ে দিয়েছি বিষয়টা। ওকে। আচ্ছা, যেরকম ভালো জিনিস থাকে সেরকম খারাপ জিনিসও থাকে, সেক্ষেত্রে কোনো সুপার ন্যাচারাল কিছু ঘটেছে লাইফে কোনোদিনও? কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি টাইপের কিছু? সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি বলতে আমার মানে আমার দাদু মারা যাওয়ার পর বা আমার দিদা মারা যাওয়ার পর, আমার ক্যান্সার হয়ে মারা গেছেন, তো দিদার শেষ ক্যান্সারের ট্রিটমেন্টটা আমি থাকতাম মা বাড়িতে এবং আমি দাদুর সাথে থাকতাম। তো দিদা মারা যাওয়ার পর আমার প্রচন্ড পরিমাণে মনে হতো যে মা বাড়িতে, তখন আমি খুবই ছোট, জাস্ট মাস্টার ডিগ্রি পড়ছি, তো মনে হতো যে ওই দিদার স্মেলটা পাচ্ছি বা খাটে এসে বসলো, এসব ফিল হয়েছে। কিন্তু তারপর নিজের মনকে বুঝিয়েছি যে একটা মানুষ যে কিনা নিজের বাড়িকে নিজে হাতে তৈরি করেছে তার পক্ষে এত তাড়াতাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়। তো এটা অফকোর্স, যেহেতু তোমাকে একটু বেশি ভালোবাসতো তুমি, আর আমি যেহেতু শেষ সময়টাতে ছিলাম সেই কারণে তোমাকে তোমার পাশে আমি দাদু দুজনেই ফিল করেছে এটা। ওকে। আচ্ছা, এখন এত বিজনেস বা অ্যাঙ্কারিং এ এত টাইম দিচ্ছ, সেক্ষেত্রে ফ্যামিলিকে কতটা টাইম দিতে পারো? না, আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। আমার ফ্যামিলি খুব ছোট, বাবা মা মেয়ে, তো
আমার মেয়ে ইজ ভেরি মাচ ম্যাচিওর। 6 বছর বয়সে যে 36 বছরের ম্যাচুরিটি রাখে, ওকে। তো ওকে দেখাশোনার জন্য 24 ঘন্টা লোকও আছে। তো শি ইজ সো মাচ সাপোর্টিভ। মাকে ও আইডল মানে মার সাজ, মার এবং আমার মেয়ে একদম আমার মতো করে সৈনিকের প্রমোশন করতে শিখে গেছে। ওকে। এবং তার ভিডিও দেখলে একদম চমকে যাবে যে এই তো প্রফেশনাল লোক বসে একদম ভিডিও করছে। ওকে। তো তো কোনো অসুবিধা নেই, আমার মেয়েকে আমি ওরকম ভাবে তৈরি করে নিয়েছি। এবং আমার মেয়ে আমার সব থেকে ভালো বন্ধু। আমার যদি কাউকে পছন্দ হয় আমি আমার মেয়েকে সবার আগে গিয়ে শেয়ার করি। তো শি ইজ সো মাচ সাপোর্টিভ। তো আমার মেয়েই আমার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড। ওকে, আমি তোমাকে যদি 3টে ব্র্যান্ডের নাম বলি, তোমাকে 10-এর মধ্যে রেটিং দিতে হবে। 3টে ব্র্যান্ড, কেয়াশেট, সৌমি আর সৈনিক কেয়ার্স। দেখো এটা খুব বলা মুশকিল, কারণ আমি জাস্ট স্টার্ট করেছি। এনারা অনেক বেশি আমার থেকে অনেক দিন ধরে কাজ করেছেন এবং তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তো এখানে আমি নিজেকে সবার লাস্টেই রাখবো এখন। তো আমার মনে হয় কেয়াশেট, সৌমিস, তারপর সৈনিক কেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার এখানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো, তোমাদের সাথে আড্ডা দিয়ে মানে পডকাস্ট ওয়ালাকে অনেক 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 শুভকামনা। মানে প্রচুর প্রচুর একদম মন থেকে আমি একদম প্রে করে যাচ্ছি যে তোমাদের চারিদিকে নাম ছড়িয়ে যাক। পডকাস্টওয়ালা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। তোমরা ভীষণ ভালো টিম, ভীষণ ভালো টিম ওয়ার্ক, খুব ভালো হচ্ছে। আমি তোমাদের ফলো করি, তো তোমাদের কাজ খুব ভালো লেগেছে আমার। তো এরকম ভাবে এগিয়ে যাও আর মানুষকে ইন্সপায়ার করতে থাকো, আর ইউনিক কাজ করবে অফকোর্স। একদম একদম দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই সাপোর্টটা আমাদের দরকার খুবই। একদম অলওয়েজ আছে। ওকে, তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, শেয়ার করে নাও। আর এরকম ধরনের ভিডিও আরো দেখতে গেলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। বাই বাই।